আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের উন্মেষ পরিবারের পক্ষ থেকে আয়োজিত বায়োলজি মাস্টার ক্লাসে। তো আমাদের আজকের অনুশীলনীর প্রশ্ন সলভ মাস্টার ক্লাসে পড়ার টপিক হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপার, তার মানে উদ্ভিদ বিজ্ঞানের সপ্তম অধ্যায় নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ। এই চ্যাপ্টার পড়ার সময় তোমাদের বেশিরভাগ স্টুডেন্টের কমপ্লেইন থাকে, আপু মনে থাকে না, এত এত উদাহরণ, এত এত এক্সাম্পল, আসলে মনে থাকাটা খুবই কমপ্লিকেটেড। তো এই ধরনের চ্যাপ্টার গুলো যেখানে বেশি বেশি উদাহরণ থাকে, মনে রাখাটা একটু কমপ্লিকেটেড, সেগুলো মনে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে বেশি বেশি করে প্রশ্ন সলভ করা। তো আমাদের মেডিকেলের জন্য যে প্রশ্নগুলো আমাদেরকে সবচেয়ে বেশি সলভ করতে হবে সেগুলো হচ্ছে মেডিকেল প্রশ্ন ব্যাংক, ভার্সিটি প্রশ্ন ব্যাংক, কৃষি এবং গুচ্ছ ভার্সিটি প্রশ্ন ব্যাংক, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট অনুশীলনীর প্রশ্ন সলভ। তো অনুশীলনী প্রশ্ন সলভ করতে গিয়ে তোমরা অনেকে অনেক রকম প্রবলেম ফেস করো, অনেকের বইয়ের সলিউশনের সাথে নিজেরা এগ্রি হতে পারো না, অনেকে প্রশ্নের উত্তরটা কেন হয়েছে সেটা বুঝতে পারো না, অনেকে উত্তরই পারো না। তো তোমাদের জন্য আমি বরাবরই বলে থাকি যে প্রথমে তোমরা চ্যাপ্টারটা ভালো করে পড়বে, অনুশীলনীর প্রশ্নগুলো নিজেরা সলভ করার চেষ্টা করবে, তারপর আমাদের রেকর্ডিং গুলা দেখবে। তো নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদ এই দুইটা হলো কি আমাদের হচ্ছে সপুষ্পক উদ্ভিদ, তাই না? তো আমরা এর আগের চ্যাপ্টারে হচ্ছে শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার মাধ্যমে অপুষ্পক উদ্ভিদ সম্পর্কে একটা ধারণা পেয়েছিলাম। অপুষ্পক উদ্ভিদদেরকে বলা হয় ক্রিপ্টোগ্যামস, আর সপুষ্পক উদ্ভিদদেরকে বলা হয় ফ্যানেরোগ্যামস। তাহলে আমরা শুরুতে একটু ইনিশিয়াল কথাবার্তা বলে তারপরে পড়ানো শুরু করব। তো তোমাদের সাথে আজকের প্রশ্ন সলভ ক্লাসে আমি আছি তোমাদের সঞ্চারী আপু। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, চলো শুরু করা যাক। আমাদের এই যে নগ্নবীজী এবং আবৃতবীজী, এরা কিভাবে আমাদের মাঝে এসেছে দেখো। আমাদের প্রথম বিবর্তনের মাধ্যমে আমাদের মাঝে এসেছিল নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া। সেই আদিকোষী নীলাভ সবুজ শৈবালটা থেকে আমাদের আসবে প্রকৃতকোষী বাকি সব উদ্ভিদগুলো। জলে আসলো শৈবাল, স্থলে আসলো ছত্রাক, জলে স্থলে উভয় জায়গায় আসলো ব্রায়োফাইটা, এবং সবচেয়ে উন্নত অপুষ্পক উদ্ভিদ হিসেবে আসলো টেরিডোফাইটা বা ফার্নবর্গীয় উদ্ভিদ। এই যে শৈবাল, ছত্রাক, এদেরকে বলা হয় লোয়ার ক্রিপ্টোগ্যামস, কারণ এই নিম্ন শ্রেণীর অপুষ্পক উদ্ভিদদের কোনো মূল কাণ্ড পাতা থাকে না, কোনো পরিবহন টিস্যু থাকে না, এবং তারা হ্যাপ্লয়েড, এই জন্য তাদেরকে আমরা বলি গ্যামিটোফাইট। ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার মধ্যে ব্রায়োফাইটার এই বৈশিষ্ট্যগুলো শৈবাল এবং ছত্রাকের মতো, কিন্তু টেরিডোফাইটা প্রথম অপুষ্পক উদ্ভিদ যার মধ্যে আমরা ভাস্কুলার টিস্যু পেয়েছি, মূল কাণ্ড পাতা পেয়েছি, ওরা হলো ডিপ্লয়েড এবং স্পোরোফাইট। তাহলে এই যে তোমার এতটুকু পর্যন্ত ছিল অপুষ্পক উদ্ভিদের পথ চলা। এইবার এই তোমার টেরিডোফাইটসরাই যখন আরেকটু উন্নত হয়ে গেল, তখনই আমরা পেয়ে গেলাম নগ্নবীজী উদ্ভিদ বা ইংরেজিতে বলা হয় জিমনোস্পার্ম, আবৃতবীজী উদ্ভিদ বা ইংরেজিতে বলা হয় অ্যাঞ্জিওস্পার্ম। তাহলে জিমনোস্পার্ম বা নগ্নবীজী উদ্ভিদ, এদেরকে আমরা যদিও সপুষ্পক বলছি, কিন্তু এদের সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট হচ্ছে এদের কোনো ফুল হয় না। তাহলে এদের যদি কোনো ফুল না হয়, তাহলে আমাদের একটা ফুলের যে স্তবক গুলো আছে সেগুলোকে আমরা পাবো? পাবো না। তাহলে আমাদের ফুলের অত্যাবশ্যকীয় স্তবক হচ্ছে পুংকেশর এবং স্ত্রী কেশর। তাহলে ফুল নাই, তাহলে স্ত্রী কেশরের মধ্যে আমরা কোনো গর্ভাশয়, গর্ভদণ্ড কিংবা গর্ভমুণ্ড কিছুই পাচ্ছি না। তাহলে আমরা কি জানি যে নিষেকের পরে সকল গর্ভাশয় ফলে রূপান্তরিত হয়। তাহলে ওদের যেহেতু কোনো ফুল নেই, কোনো গর্ভাশয় নেই, তাহলে ওদের কোনো ফলও নেই। তাহলে ওদের শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে যে জাইগোট তৈরি করবে, সেখান থেকে যে বীজটা তৈরি হবে, সেই বীজ কিন্তু ফলের ভেতর আবৃত অবস্থায় থাকার কথা, কিন্তু ফলই তো নাই। এই জন্য বীজগুলো হচ্ছে তোমার নগ্ন অবস্থায় বিরাজমান। ওকে, তাহলে নগ্নবীজী উদ্ভিদের প্রথম পয়েন্ট কি দেখো, জিমনোস্পার্ম। জিমনোস মানে হচ্ছে নেকেড, স্পার্মোস শব্দের মানে হলো সিড বা বীজ। তাহলে নগ্নবীজী যে উদ্ভিদগুলো আছে ওদের কোনো ফুল নেই, সো আমাদের গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড কিচ্ছু থাকবে না। গর্ভাশয় নেই বিধায় ফলও নেই, এই জন্য বীজগুলো ফলের ভিতরে আবৃত অবস্থায় না থেকে নগ্ন অবস্থায় বিরাজমান থাকবে। আমাদের আবৃতবীজী উদ্ভিদরা হলো 10 on 10, ওদের তো অবশ্যই ফুল আছে, ফুল থাকলে স্ত্রী কেশরও থাকবে। তাহলে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড এভরিথিং ইজ প্রেজেন্ট, সো ওদের ফলও হবে। অ্যাঞ্জিওন মানে হলো পাত্র বা ভেসেল। তাহলে এই ফলটা একটা পাত্র বা ভেসেলের মতো, যার মধ্যে তোমার কি হবে, বীজটা আবৃত অবস্থায় থাকবে। ঠিক আছে, তাহলে বীজ কি হবে, ফলের ভেতরে আবৃত অবস্থায় থাকবে।
এখন আমরা কি জানি যে আমাদের যে ফুলের গর্ভাশয় আছে, সে ফুলের গর্ভাশয় একটা সুন্দর স্ট্রাকচার তৈরি হয়, যাকে আমরা বলি হচ্ছে ভ্রূণথলি। এই যে তোমার ভ্রূণথলি, এই ভ্রূণথলির তোমার 3টা প্রতিপাদ কোষ থাকে, 2টা সহকারী কোষ আর একটা ডিম্বাণু থাকে, আর মাঝখানে থাকে হচ্ছে গৌণ অথবা সেকেন্ডারি নিউক্লিয়াস। তাই তো, স্ট্রাকচারটা তো অনেকটা এরকমই। তো এই যে 3টা প্রতিপাদ কোষ, এগুলো নষ্ট হয়ে যায়, সহকারী কোষগুলো নষ্ট হয়ে যায়, আর এই যে তোমার ডিম্বাণু, এটা শুক্রাণুর সাথে মিলিত হয়ে তৈরি করে জাইগোট। এই জাইগোটটা তখন বারবার বারবার বিভাজিত হয়ে তৈরি করে ভ্রূণ, যেখান থেকে আমরা পাই একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ। আর এই যে গৌণ বা সেকেন্ডারি নিউক্লিয়াস, এই গৌণ বা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে আরেকটা শুক্রাণু মিলিত হয়ে তৈরি করে শস্য, যেটা কিনা হয়ে যায় ট্রিপ্লয়েড। জাইগোট হচ্ছে ডিপ্লয়েড। এই শস্যটা আমাদের ভ্রূণকে কি দেয়? পুষ্টি দেয়। তাহলে দেখো, ওদের এই যে শস্য কিংবা শ্বাস, এটা কখন তৈরি হচ্ছে? নিষেকের আগে না পরে? নিষেকের পরে। নিষেক মানে হলো 2টা পুংগামিট অথবা শুক্রাণুর একটা যুক্ত হয় ডিম্বাণুর সাথে এবং আরেকটা যুক্ত হয় সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। এই জন্য ওদের শস্য হচ্ছে ট্রিপ্লয়েড, আর এটা তৈরি হয় নিষেকের পরে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ যে, সরি, আমি কিন্তু এটা আবৃতবীজী উদ্ভিদের জন্য বলতেছি, ঠিক আছে? একটু উল্টাপাল্টা হয়ে গেছে, এটা লিখে নাও, এটা আবৃতবীজী উদ্ভিদে হয়, ঠিক আছে? এটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে। তাহলে আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে কি হবে? তোমার হচ্ছে আমার জাইগোট হবে ডিপ্লয়েড, শ্বাস হবে ট্রিপ্লয়েড, এবং এটা কখন তৈরি হবে? নিষেকের পরে। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখন চলে আসো নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে কি হয়? ওরা তো গরিব, ওদের কোনো গর্ভাশয় নাই, তাহলে তো ভ্রূণথলি তৈরি হওয়ার প্রশ্নই উঠে না। তাহলে ওদের যে ডিম্বাণুটা আছে, সেই ডিম্বাণুটা কার সাথে মিলিত হবে? শুক্রাণুর সাথে মিলিত হবে। এটা মিলিত হয়ে কি তৈরি করবে? একটা ডিপ্লয়েড জাইগোট তৈরি করবে। কিন্তু ওদের তো কোনো গর্ভাশয় নাই, কোনো ভ্রূণথলি নাই, তাহলে ওদের কোনো সেকেন্ডারি নিউক্লিয়াসও নাই। এই জন্য আগে থেকে ওদের আরেকটা যে পুংগ্যামিট, সেটা তোমার শ্বাস বা শস্য তৈরি করবে। তাহলে এই যে শস্য তৈরি হবে, সেটা হবে হ্যাপ্লয়েড, এবং সেটা তৈরি হবে নিষেকের আগে আগে। এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ যে নগ্নবীজী উদ্ভিদে শ্বাস কেমন হবে? ডিপ্লয়েড না ট্রিপ্লয়েড? অ্যান্সার হবে হ্যাপ্লয়েড। কখন তৈরি হবে? নিষেকের আগে। এটার এক্সেপশন হচ্ছে তোমার ইফিড্রা। এই ইফিড্রা নগ্নবীজী উদ্ভিদ হওয়া সত্ত্বেও ওর হচ্ছে তোমার কি হয় বলতো? নিষেকের পরে তোমার হচ্ছে শ্বাস তৈরি হয়, ঠিক আছে? এটা হলো একটা এক্সেপশন। এছাড়াও নগ্নবীজী উদ্ভিদে আমরা কি পাই? আমরা হচ্ছে আর্কিগোনিয়াম পাই, যেটা হলো একটা স্ত্রী জননাঙ্গ এবং একটা আদি বৈশিষ্ট্য। কিন্তু আবৃতবীজী উদ্ভিদে আমরা এরকম কোনো আর্কিগোনিয়াম পাবো না। এবং তোমাদেরকে আমি আরেকটা কথা বলেছিলাম যে মানুষের শুক্রাণুতে ফ্ল্যাজেলা থাকে একটা, ব্রায়োফাইটা এর মধ্যে থাকে 2টা, টেরিডোফাইটা নগ্নবীজী উদ্ভিদের মধ্যে থাকে বহু ফ্ল্যাজেলা বিশিষ্ট শুক্রাণু, যার মধ্যে উদ্ভিদ কুলের মধ্যে সর্ববৃহৎ ফ্ল্যাজেলা থাকে নগ্নবীজী উদ্ভিদের। তাহলে উদ্ভিদ কুলের মধ্যে সর্ববৃহৎ বহু ফ্ল্যাজেলা যুক্ত মানে শুক্রাণু হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের। আর আবৃতবীজী উদ্ভিদের শুক্রাণুতে আমরা কোনো ফ্ল্যাজেলা পাবো না। তাহলে আবৃতবীজী উদ্ভিদে যে শুক্রাণু আছে, সেই শুক্রাণুতে আমরা কোনো ফ্ল্যাজেলা পাবো না। শুধুমাত্র মাঝখানের পয়েন্টটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, এটা ঠিক করে নিও, তাছাড়া বাকিগুলো ঠিক আছে, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে মোটামুটি যে মেইন পয়েন্ট গুলো দিয়ে আমরা 2টা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট গুলো বের করব, সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। তাহলে দেখো, প্রথম প্রশ্নতে কি বলা হয়েছে যে নগ্নবীজে কিন্তু দ্বিনিষেক ঘটে কোনটিতে? তাহলে দ্বিনিষেক মানে কি? বলতে না বলতে এই প্রশ্নটা চলে আসলো। যখন পরাগায়নের মাধ্যমে পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়, তখন পরাগনালিকার মধ্য দিয়ে পুংগ্যামিট 2টা তৈরি হয়। তাহলে একটা পুংগ্যামিট বা শুক্রাণু যখন একটা স্ত্রী গ্যামিট অথবা ডিম্বাণুর সাথে মিলিত হয়, তখন তৈরি হয় আমাদের ডিপ্লয়েড জাইগোট। এটাকে বলা হয় সিনগ্যামি বা নিষেক। আর আরেকটা পুংগ্যামিট মিলিত হয় গৌণ বা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে, তৈরি করে হচ্ছে ট্রিপ্লয়েড নিউক্লিয়াস বা শস্য। এটাকে বলা হয় ত্রিমিলন বা ট্রিপল ফিউশন। তাহলে এই যে তোমার ত্রিমিলন হচ্ছে আর এখানে সিনগ্যামি হচ্ছে, এই ত্রিমিলন আর সিনগ্যামি এই 2টাকে আমরা একসাথে বলবো কি? দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন।
তাহলে এই যে তোমার দ্বিনিষেক হচ্ছে, শ্বাস হচ্ছে ট্রিপ্লয়েড হলো এবং নিষেকের পরে হলো, এটা হলো আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, নট নগ্নবীজী। এটার এক্সেপশন হলো ইফিড্রা, যেখান থেকে আমরা শ্বাসকষ্টের ওষুধ এফিড্রিন তৈরি করতে পারি। সাইকাস এরা হচ্ছে যে জীবন্ত জীবাশ্ম, নেটাম হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের মতো দেখতে, ও একমাত্র নগ্নবীজী উদ্ভিদ যার শুক্রাণুতে কোনো ফ্ল্যাজেলা নেই। নিচের কোন উদ্ভিদের জাইলেমে ভেসেল উপস্থিত? আমরা কি জানি যে জাইলেম আর ফ্লোয়েম হচ্ছে দুইটা পরিবহন টিস্যু। জাইলেমের 4টা কোষ আছে, ফ্লোয়েমের 4টা কোষ আছে, কিন্তু নগ্নবীজী উদ্ভিদের জন্য আমরা একটা সুন্দর নেমোনিক মনে রাখি। সেটা কি জিনিস? জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই, এটা আমরা পড়েছিলাম। জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই। তাহলে এখানে আমার ভাই দিয়ে কি বোঝাচ্ছে? এখানে আমার ভাই দিয়ে বোঝাচ্ছে ভেসেল কোষ, আর সঙ্গী দিয়ে বোঝাচ্ছে সঙ্গী কোষ। তাহলে যারা হচ্ছে তোমার নগ্নবীজী উদ্ভিদ, তাদের আমরা জাইলেমের মধ্যে কোনো ভেসেল কোষ পাবো না, ফ্লোয়েমের মধ্যে কোনো সঙ্গী কোষ পাবো না। এটার এক্সেপশন হচ্ছে নেটাম। নেটাম, তাহলে এটার ভেসেল থাকবে কোথায়? নেটামে। এটা নগ্নবীজী উদ্ভিদ হওয়া সত্ত্বেও ওর হচ্ছে ভেসেল কোষ উপস্থিত। তাহলে এই যে এক্সেপশন গুলা ইফিড্রা, নেটাম, এটা 4-5টা স্টার দিয়ে রাখো। বন্দুকের গুলির মিস আছে, বাট এই কোয়েশ্চেনের কোনো মিস নাই। নগ্নবীজী উদ্ভিদে কিসের মাধ্যমে পরাগায়ন ঘটে? আমরা জানি ওদের বেশিরভাগ পরাগায়ন হয় বাতাস দিয়ে। আর ব্রায়োফাইটা বা টেরিডোফাইটের মূল উপাদান ছিল কিন্তু পানি। হ্যাঁ, নগ্নবীজী উদ্ভিদের কোনটি অনুপস্থিত? আমরা জানি ওদের ফল হয় না, কিন্তু মূল কাণ্ড পাতা তো সবই আছে, কারণ ওরা তো স্পোরোফাইট, তাই না, ডিপ্লয়েড উদ্ভিদ। বর্তমানে কতটি গণের নগ্নবীজী উদ্ভিদ পাওয়া যায়? আমাদের সাধারণত বোটানি বা বায়োলজি ফার্স্ট পেপার থেকে নিউমারিক্যাল ভ্যালু খুবই অল্প আসে না বললেই চলে। এই জন্য কয়টা গণ, কয়টা প্রজাতি, এগুলো বই থেকে মুখস্থ করার কোনো দরকার নেই। সবসময় মনে রাখবা যে আমাদের অ্যাডমিশনের টাইমটা খুবই ছোট। এই ছোট টাইমের মধ্যে আমরা যত কম আননেসেসারি ইনফরমেশন আমাদের মাথায় রাখবো, আমাদের জন্য তত মঙ্গল। এই জন্য তোমরা চাইলে তোমাদের অনুশীলনীর প্রশ্নতে যেই সংখ্যা ভিত্তিক তথ্যগুলা থাকে শুধু সেগুলা পড়তে পারো, আদারওয়াইজ বাকিগুলো লাগবে না। তাহলে এখানে অ্যান্সার হবে 83। ঠিক আছে। পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ, পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ হচ্ছে সিকোইয়া। হ্যাঁ, তাহলে সিকোইয়াটা হচ্ছে একটা নগ্নবীজী উদ্ভিদ। আর সবচেয়ে ক্ষুদ্রটা হচ্ছে ওলফিয়া। ওলফিয়াটা হলো আবৃতবীজী উদ্ভিদ। তাহলে এই যে সিকোইয়া, এটা কি হবে বলতো? নগ্নবীজী। জীবন্ত উদ্ভিদের মধ্যে সবচেয়ে প্রাচীন কোনটি? কার্পাস, ইউক্যালিপটাস, আকাশমণি, রেড উড। এটা হবে রেড উড। আচ্ছা, কোন উদ্ভিদটি বিলুপ্তির আশঙ্কায় রয়েছে? এটা হবে নেটাম অবলঙ্গাম। এখানে যতগুলো এক্সাম্পল দেওয়া আছে, নেটাম, সাইকাস, পোডোকার্পাস, এই তিনটাই কিন্তু নগ্নবীজী। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা মানে কি? আম। এটা একমাত্র আবৃতবীজী। ঠিক আছে। আচ্ছা, বাকি তিনটাই নগ্নবীজী উদ্ভিদ। নিষেকের পূর্বে কোনটিতে শস্য উৎপন্ন হয়? আমরা কি বলেছিলাম যে দ্বিনিষেক হলো আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, আর নিষেকের পূর্বে তোমার শ্বাস তৈরি হয় নগ্নবীজী উদ্ভিদে, এক্সেপ্ট ইফিড্রা। তাহলে এটা হবে জিমনোস্পার্মে। মনে রাখার সহজ উপায় কি? যে মানুষ জিমে গিয়ে একটু কম কাপড় চোপড় পরে এক্সারসাইজ করে, তাহলে জিমনোস্পার্ম নগ্নবীজী, এইভাবে মনে রাখতাম। ঠিক আছে। আচ্ছা, নগ্নবীজী উদ্ভিদের গর্ভাশয় নেই কিন্তু গর্ভমুণ্ড আছে, কিছুই তো নাই, গরিবস। শ্বাস হ্যাপ্লয়েড, মনে রাখবে এটা কখনোই ডিপ্লয়েড হবে না। সাধারণত আর্কিগোনিয়া সৃষ্টি হয়, ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না। এটার এক্সেপশন হচ্ছে কি? তোমার নেটাম। তাহলে তোমার ওদের কি আর্কিগোনিয়াম সৃষ্টি হয়, এটা ওদের প্রাচীন বৈশিষ্ট্য বা আদি বৈশিষ্ট্য। ঠিক আছে। কোনটি নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য? দ্বিনিষেক ঘটে না, জাইলেম টিস্যুতে ভেসেল কোষ থাকে না, অসম আকৃতির যৌনক্রম বিদ্যমান। ঠিক আছে। যৌনক্রম জিনিসটা কি দেখো, আমাদের জীবনে যখন শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হয়, তখন সে কোষগুলা কি থাকে? ডিপ্লয়েড থাকে, সরি হ্যাপ্লয়েড থাকে। এই হ্যাপ্লয়েড শুক্রাণু এবং ডিম্বাণুগুলা মিলিত হয়ে তৈরি করে আমাদের ডিপ্লয়েড জাইগোট। এই জাইগোটটা বারবার বারবার মাইটোসিস করে, তৈরি করে ভ্রূণ, ওইটাও ডিপ্লয়েড। সে ভ্রূণ থেকে একটা পূর্ণাঙ্গ তোমার মানুষ তৈরি হয়, সে মানুষটাও হয় ডিপ্লয়েড। তাহলে আমরা আমাদের জীবনের বেশিরভাগ সময়ই থাকতেছি ডিপ্লয়েড। আমাদের এই শুক্রাশয় বা ডিম্বাশয় ডিপ্লয়েড কোষগুলো
যখন আবার তোমার হচ্ছে এই শুক্রাণু ডিম্বাণু তৈরি করলো, তখন ওরা হয়ে গেল আবার হ্যাপ্লয়েড। তাহলে এই যে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড, এই যে তোমার হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক পরিবর্তন ঘটছে, এটাকে আমরা বলি অল্টারনেশন অফ জেনারেশন অর যৌনক্রম। তাহলে এই যে যৌনক্রম, এই যৌনক্রমে কি হয়, নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড দশার সময়সীমা এবং দেখতে গাছগুলো সম্পূর্ণ ভিন্ন হয়। তাহলে যেই যৌনক্রমে তোমার হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার গাছ দুইটা দেখতে সম্পূর্ণ ভিন্ন হবে, সময়সীমা ভিন্ন হবে, তাকে আমরা বলি অসম আকৃতির যৌনক্রম, হেটারোমরফিক অল্টারনেশন অফ জেনারেশন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরে চলে আসি, দেখো কোরালয়েড মূলে বাস করে কোনটি? কোরালয়েড মূল মানে কি, দেখো নগ্নবীজী উদ্ভিদের জীবনের প্রাথমিক পর্যায়ে থাকে হচ্ছে প্রধান মূল, পরে যত ওদের বয়স বাড়তে থাকে এই প্রধান মূলটা হচ্ছে অস্থানিক মূল আকারে গুচ্ছাকারে বের হয় এবং মাটির উপরে বৃদ্ধি পেতে শুরু করে। যখন মাটির উপরে বৃদ্ধি পাবে তখন ওদেরকে আক্রমণ করবে হচ্ছে কে? বিভিন্ন ধরনের নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া। ঠিক আছে? যেমন কি কি সায়ানোব্যাকটেরিয়া আমাদের মধ্যে দেখা যায়? একটা হলো নস্টক, অ্যানাবায়না, এরা হলো নীলাভ সবুজ শৈবাল। ঠিক আছে? এরা যখন অ্যাটাক করে তখন এই যে তোমার মূলগুলা আছে, এগুলা একদম খোতা 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 খোতা, যে তোমরা সেন্ট মার্টিনে গিয়েছো না, ওই সেন্ট মার্টিনে যে পাথরগুলা সেগুলাকে বলা হয় প্রবাল। প্রবাল কিন্তু অ্যাকচুয়ালি তোমার নিডারিয়া পর্বভুক্ত একটা কীট পতঙ্গ। তাহলে এই প্রবালে যখন মারা গেছে ওদের লাশগুলা জমে 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 বিশাল বড় সেন্ট মার্টিন তৈরি হয়েছে। তাহলে অনেক সময় আমরা পেডিকিউর বা মেনিকিউর করার জন্য কিছু ঝামা পাথর ব্যবহার করি না, ফুটা ফুটা ফুটা, সেই সেন্ট মার্টিনের প্রবাল বা আমাদের ঝামা পাথরের মতো দেখতে হয়ে যায় এই নগ্নবীজী উদ্ভিদের মূল। এই জন্য ওদেরকে বলা হয় কোরালয়েড মূল বা রুট টিউবারকল। তাহলে এই যে ওদের জীবদ্দশায় কোরালয়েড মূল বা রুট টিউবারকল দেখা যাচ্ছে, এটার মূল কারণ হচ্ছে ওদের মূলটা যখন মাটির উপরে বৃদ্ধি পাচ্ছে সেটাকে আক্রমণ করে হচ্ছে নস্টক, অ্যানাবায়নার মতো কিছু সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল। এই জন্যই কি বলা হয়েছে যে কোরালয়েড মূলে কোনটা বাস করে? অ্যানাবায়না। ইউলোথ্রিক্স হচ্ছে একটা শৈবাল, ক্লস্ট্রিডিয়াম হচ্ছে একটা ব্যাকটেরিয়া, পড়েছিলাম না ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম দিয়ে কি হয়? বোটুলিজম বা ফুড পয়জনিং হয়। আর নেভিকুলা হচ্ছে একটা শৈবাল। ঠিক আছে? আর আমাদের নস্টক অ্যানাবায়না হলো নীলাভ সবুজ শৈবাল। সাইকাস উদ্ভিদের প্রধান দেহটি কোন ধরনের? ওদের প্রধান দেহ কিন্তু ডিপ্লয়েড। ঠিক আছে? মনে রাখবা, টেরিডোফাইটা থেকে শুরু করে এরপরে যত উদ্ভিদ আছে সবাই ডিপ্লয়েড। সাইকাসে স্ট্রোবিলাস বা স্ট্যামিনেট কোন গঠিত হয় কিসের দ্বারা? ওদের অনেকগুলা পুং রেণুপত্র একত্রিত হয়ে তৈরি করে স্ট্রোবিলাস। ঠিক আছে? আর স্টেরো রেণুপত্র গুলো আলাদা আলাদা ভাবে ঢিলা ঢিলা ভাবে থাকে, ওটা একত্রিত হয়ে কিছুই তৈরি করে না। ওকে? স্পোরাঞ্জিয়া একত্রিত হয়ে কি তৈরি করে? স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে আমরা বলি সোরাস। তাহলে মেগা স্পোরোফিল একত্রিত হয় না, মাইক্রোস্পোরোফিল একত্রিত হয়ে তৈরি করে স্ট্রোবিলাস, আর স্পোরাঞ্জিয়ার গুচ্ছকে আমরা বলি সোরাস। মেগাস্পোর মানে হচ্ছে স্ত্রী জনন কোষ, এটা অলওয়েজ মনে রাখবা। হ্যাঁ, স্ত্রীদেরটা বড় আর পুরুষদেরটা ছোট হয়। আর স্পোর শব্দটার মানে তো হলো রেণু। আর স্ত্রী রেণু পত্র, যেই পাতায় স্ত্রী রেণু তৈরি হয়, মেগাস্পোরোফিল। স্পোরোফিল মানে পাতা। কোন উদ্ভিদের যৌন জননে মেগাস্পোর এবং মাইক্রোস্পোর তৈরি হয়? আমরা কার জননে পেয়েছি? সাইকাস মানে নগ্নবীজী উদ্ভিদে। টেরিসে কিন্তু মেগা বা মাইক্রোস্পোর পাওয়া যায় না, শৈবাল ছত্রাক পাওয়া যায় না। সাইকাসের শুক্রাণুর আকৃতি হচ্ছে লাটিম আকৃতির। আমরা কি বলেছিলাম? এটা হলো উদ্ভিদ কুলের মধ্যে সর্ববৃহৎ বহু ফ্লাজেলা যুক্ত। তাহলে বহু ফ্লাজেলা আমরা কিন্তু টেরিডোফাইটাতেও পাই, বাট ওরা হচ্ছে পিছিয়ে গেছে কম্পিটিশনে। সর্ববৃহৎ হলো নগ্নবীজী উদ্ভিদের শুক্রাণু। নিচের কোন উদ্ভিদে মিথজীবিতা লক্ষ্য করা যায়? আমরা কি জানি যে মিথজীবিতা মানে হচ্ছে যে দুইটা জীব একসাথে থাকবে, পরস্পর পরস্পরের দ্বারা উপকৃত হবে। তাহলে আমরা এই মিথজীবিতা পাই কার মাঝে? দেখো, হিবিস্কাস রোজা সাইনেসিস হলো জবা, এটা হলো একটা আবৃতবীজী উদ্ভিদ। সাইকাস পেকটিনাটা হলো সাইকাস নগ্নবীজী উদ্ভিদ। অরাইজা স্যাটিভা হলো ধান, আবৃতবীজী উদ্ভিদ। রিক্সিয়া ডিসকালার হচ্ছে তোমার রিক্সিয়া মানে মস বা ব্রায়োফাইটা। তাহলে অ্যান্সার হবে সাইকাস পেকটিনাটা। পাম ফার্ন বলা হয় কোনটিকে? আমরা জানি যে আমাদের যেটা নগ্নবীজী উদ্ভিদ স্পেশালি সাইকাস, ওর যে পাতা আছে সেটা দেখতে পাম গাছের মতো আবার ফার্নের মতো, এই জন্য ওদের পাতাকে বলা হয় পাম ফার্ন।
সাইকাসের পাতা কত ধরনের? এটা হবে দুই ধরনের, একটা হচ্ছে বাদামি রঙের রোমশ শল্কপত্র, আর একটা হলো সবুজ বর্ণের পল্লব পত্র। শল্কপত্র আর একটা কি পল্লব পত্র, ঠিক আছে? ওকে, নিচের কোনটি সাইকাসের বৈশিষ্ট্য? সাইকাসের বৈশিষ্ট্য দেখো, আমরা শুরুতে পড়েছিলাম না, অসম রেণুপ্রসূ, যৌগিক পত্র, ট্রিপ্লয়েড শস্য, গ্যামেটোফাইটিক। তাহলে অ্যান্সার কি হবে? যৌগিক পত্র, ঠিক আছে? নিচের কোন উদ্ভিদে ফুল হয় কিন্তু ফল হয় না? তাহলে ফুল হয় কিন্তু ফল হয় না বলতে আমরা অ্যাকচুয়ালি কি, অবভিয়াসলি এটাকে সপুষ্পক উদ্ভিদে বুঝতে পারতেছি। আর ফল হয় না কাদের? যাদের সরি, ফল হয় না কাদের? যাতে ফুল আছে, ফুলের মধ্যে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ডল নাই। তাহলে এটা অ্যান্সার হবে তোমার সাইকাস, ঠিক আছে? সাইকাস উদ্ভিদের শস্য কোন ধরনের? এটা হবে হ্যাপ্লয়েড, যেহেতু ওদের দ্বিনিষেক হচ্ছে না। উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ শুক্রাণু পাওয়া যায় কোন উদ্ভিদ? এটা হবে সাইকাস, ঠিক আছে? গিঙ্কো বিলোবা আর সাইকাস, ওদের দুজনের শুক্রাণু কিন্তু বেশ বড়। আর নেটাম হচ্ছে একমাত্র নগ্নবীজী উদ্ভিদ যাদের শুক্রাণু হলো ফ্লাজেলা বিহীন। ওরা হলো গাদ্দার, মির্জাফর, ঠিক আছে? ওরা নগ্নবীজী হওয়া সত্ত্বেও নগ্নবীজী উদ্ভিদের সাথে গাদ্দারি করে, ওদের সব বৈশিষ্ট্য হলো আবৃতবীজী উদ্ভিদের মতো। এটা মনে রাখবা যে নেটোফাইটার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে আবৃতবীজী উদ্ভিদের। সাইকাসের ডিম্বাণু তৈরির সঠিক ধারাক্রম কোনটা হবে? দেখো, ডিম্বক থেকে মাতৃকোষ কি কখনো হয়? হতে পারে। স্ত্রীরেণুর ডিম্বাণু, ডিম্বক থেকে ডিরেক্ট আর্কিগোনিয়াম হবে না, আর্কিগোনিয়ামটা আনতে হবে। ডিম্বক থেকে মাতৃকোষ, রেণু থেকে আর্কিগোনিয়াম, ডিম্বাণু, এটাই হবে। এবং এই যে ওদের আর্কিগোনিয়াম সৃষ্টি হচ্ছে সপুষ্পক উদ্ভিদ হওয়া সত্ত্বেও, এটা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের একটা আদি বৈশিষ্ট্য। এটা কিন্তু এমসিকিউতে আসে, নগ্নবীজী উদ্ভিদের আদি বৈশিষ্ট্য কোনটি? নিচের কোনটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? দেখছো একই প্রশ্ন কতবার আসছে। হ্যাঁ, কোন প্রজাতির সাইকাস চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে দেখা যায়? চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে আমরা দেখি কোনটা বলতো? তোমার হচ্ছে কি পোডোকার্পাস নেরিফোলিয়াস, ঠিক আছে? এটা হচ্ছে তোমার হলো গিয়ে, সরি, পোডোকার্পাস নেরিফোলিয়াস হচ্ছে বাঁশপাতা নামে পরিচিত। পাহাড়ি অঞ্চলে দেখা যায় সাইকাস পেকটিনাটা, ঠিক আছে? আর পোডোকার্পাস হচ্ছে বাঁশপাতা নামে পরিচিত, বাঁশপাতা। সাইকাসের পুং স্ট্রোবিলাসের দৈর্ঘ্য কত? খুব বাজে একটা প্রশ্ন, 50 সেন্টিমিটার। এটা পরীক্ষায় আসার একেবারেই মানে পসিবিলিটি নেই। সাইকাসের ডিম্বাণু সৃষ্টি হয় কোন অংশ থেকে? তাহলে আমরা কি জানি যে ডিম্বাণু মানেই হলো ওদের স্ত্রী রেণু। তাহলে ওদের স্ত্রী রেণু কি স্ত্রী জননাঙ্গ থেকে তৈরি হবে, যার নাম কি আর্কিগোনিয়াম, ঠিক আছে? সাইকাসের মূল দেহ কেমন হবে? ওরা যেহেতু সপুষ্পক উন্নত, সো মাস্ট বি স্পোরোফাইটিক। থ্যালোফাইটিক মানে যাদের কোনো মূল, কাণ্ড, পাতা কিছু নাই। ব্রায়োফাইটিকও সেম। গ্যামেটোফাইটিক, হ্যাপ্লয়েড। সাইকাসের শুক্রাণুর ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? কি হবে? বৃহৎ এবং বহু ফ্লাজেলা। এখানেও কিন্তু বৃহৎ আর ফ্লাজেলা যুক্ত আছে, কিন্তু এটা হবে বৃহৎ আর বহু ফ্লাজেলা। সাইকাস উদ্ভিদের কোন অঙ্গটি সাপের ফনার মতো? আমরা বলেছিলাম যে ওদের যেই পাতায় মাইক্রোস্পোর বা শুক্রাণু তৈরি হয় তাকে বলে মাইক্রোস্পোরোফিল। কথাটা বোঝার চেষ্টা করো। নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে আমরা শুক্রাণুকে বলবো হচ্ছে, তাহলে আমরা কি জানি যে নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে শুক্রাণুকে আমরা বলি হচ্ছে মাইক্রোস্পোর। শুক্রাণুকে আমরা বলি মাইক্রোস্পোর, আর ডিম্বাণুকে আমরা বলি মেগাস্পোর। তাহলে শুক্রাণু তৈরি করবে যেই পাতা তার নাম হলো মাইক্রোস্পোরোফিল, আর ডিম্বাণু তৈরি করে যেই পাতা তার নাম হলো মেগাস্পোরোফিল। তাহলে দেখবা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছেলেদের মধ্যে সবসময় ইউনিটি বেশি থাকে। দেখবা ছেলেদের মধ্যে যে ফ্রেন্ড সার্কেল গুলা থাকে স্কুলে, 10-15 জনের বিশাল বড় সার্কেল, ওইটা কলেজে উঠে ভার্সিটিতে উঠেও কিন্তু যে দেশের যেই প্রান্তে যেই ভার্সিটিতে পড়ুক, ওদের সার্কেলটা কিন্তু অলওয়েজ অটুট থাকে। আর মেয়েরা নাচে বেশি, তারা এত বড় বড় সার্কেল বানায়, কলেজে গিয়ে অর্ধেক হয়ে যায়, ভার্সিটিতে উঠে হয়ে যায় 3-4 জনের সার্কেল, ঠিক আছে? তো দেখবা যে মেয়েদের মধ্যে আসলে সব ক্ষেত্রে হিংসা বেশি থাকে, কিন্তু ছেলেরা মারামারি করবে, একজন আর যে রক্ত রক্ত বের করে ফেলে, পরের দিন দুজনে কাঁধে হাত দিয়ে হাইটা যাবে, ঠিক আছে? আমার নিজের চোখে দেখা এক্সপিরিয়েন্স দেখে বলতেছি। তাহলে এই যে তোমার বললাম, কেন বললাম দেখো, আমরা দেখেছিলাম যে যখন একটা তোমার হচ্ছে গিয়ে পুং জনন মাতৃকোষ থেকে আবৃতবীজী উদ্ভিদে 4টা পরাগরেণু তৈরি হয়, ওই 4টাই কিন্তু ম্যাচিউরড হয়, কোনোটা কিন্তু নষ্ট হয় না।
কিন্তু স্ত্রী জনন মাতৃকোষে যখন আমাদের হচ্ছে তোমার 4টা স্ত্রী রেণু তৈরি হয়, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু 3টা নষ্ট হয়ে যায়। ও যে হিংসা, 3টাকে নষ্ট করে দিল, একটা বড় হলো। তাহলে ঠিক সেম আমাদের যে মাইক্রোস্পোরোফিল গুলো আছে, এই মাইক্রোস্পোরোফিল গুলো একত্রিত হয়ে একটা আইসক্রিমের কোণের মতো গঠন তৈরি করে, যেটাকে আমরা বলি স্ট্রোবিলাস। কিন্তু মেগাস্পোরোফিল গুলা কিন্তু আবার স্ট্রোবিলাস তৈরি করে না। ওরা হচ্ছে আলাদা আলাদা থাকে এবং প্রত্যেকটাকে দেখতে মনে হয় সাপের ফনা তোলা মাথা। ঠিক আছে, মেগাস্পোরোফিলের সাথে কিন্তু সাপ মিলে গেছে, তাহলে অ্যান্সার মেগাস্পোরোফিল। তো এই মাইক্রোস্পোরোফিলই তৈরি করছে স্ট্রোবিলাস, আর কোরালয়েড মূল তো হচ্ছে নগ্নবীজ উদ্ভিদের মূল। সাইকাসের শস্যে ক্রোমোসোম সেট তাহলে একটা, যেহেতু ওরা হ্যাপ্লয়েড। আর সাইকাসের বৈশিষ্ট্য কোনটি দেখো, কোরালয়েড মূল, ট্রিপ্লয়েড শস্য এটা হবে না, ট্রিপ্লয়েড শস্য একমাত্র আছে নেটামের, হ্যাঁ সরি ইফিড্রার। আর বাকি সবার শস্য হ্যাপ্লয়েড, ফল হয় না, দ্বিনিষেক ঘটে না। তাহলে অ্যান্সার হবে কোরালয়েড মূল। তাহলে মোটামুটি আমরা হচ্ছে কি পড়ে ফেললাম, আমরা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ পড়ে ফেললাম। তাহলে আমাদের নগ্নবীজী উদ্ভিদ থেকে পরীক্ষায় আসার মতো মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে জীবন্ত জীবাশ্ম। সাইকাস এবং গিঙ্কো এই দুইটা, ওরা দুজন হলো সাইকাডোফাইটা আর গিঙ্কোফাইটা গোত্রের আন্ডারে পড়ছে। তাহলে এই দুইটাকে যে জীবন্ত জীবাশ্ম বলা হয় খুব ভালো করে মনে রাখবা, ডিউতে রিটেনেও আসতে পারে যে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়। এরপরে সাইকাসের গাছের পাতা যে 2 রকম, পাম ফার্ন, এরপরে শল্কপত্র, সবুজ পল্লব, এগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। এরপরে জানতে হবে হচ্ছে যে তোমার দ্বিনিষেক ঘটে কার, ইফিড্রাতে, আর হচ্ছে তোমার জাইলেম টিস্যুতে ভেসেল, আর ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে কার, নেটামের। ঠিক আছে, ব্যতিক্রম গুলো একটু জেনে রাখতে হবে। আর কোনটাতে স্ট্রোবিলাস আছে, কোনটাতে হলো তোমার অ্যাপোফাইসিস আছে, কোনটা দেখতে ফনাতলা সাপের মতো, এই জিনিসগুলো একটু ভালো করে দেখবা। আর একটা হচ্ছে কোরালয়েড মূল বা রুট টিউবারকল বলতে কি বুঝো, কেন হচ্ছে, কোন কোন সায়ানোব্যাকটেরিয়ার আক্রমণে হচ্ছে। তাহলে এই কয়টা টপিক যদি একটু ভালো করে পড়তে পারো, তাহলে ইনশাল্লাহ নগ্নবীজী উদ্ভিদ থেকে কমন চলে আসবে। এইবার আমরা চলে আসলাম আসল বসের কাছে। বিশাল বিশাল এক্সাম্পল, অনেক কিছু, এতগুলো পড়তে যাবা না। বইয়ের অনুশীলনীতে এবং বিগত বছরের প্রশ্ন ব্যাংকে যেগুলো পাবা সেগুলাই তোমরা পড়ে ফেলবা। তাহলে বাংলাদেশে প্রাপ্ত আবৃতবীজী উদ্ভিদের গোত্র সংখ্যা কত? সবাই একটু মনে মনে চিন্তা করে, এটা হবে 200, তাই না? আচ্ছা, বহু পক্ষল যৌগিক পাতার উদাহরণ, এটা হবে সজিনা। এগুলো কিন্তু বোঝানোর কিছু নেই, এগুলা জাস্ট মুখস্থ। ভেক্সিলারি এস্টিভেশন দেখা যায় কোন উদ্ভিদে? আমরা কি কি পড়েছিলাম? এটা এস্টিভেশন মানে হচ্ছে একটা ফুলের বৃতি বা পাপড়ি গুলা কি বেঁকা থাকবে, চেকা থাকবে, সোজা থাকবে, গুল্লু থাকবে, মানে বৃতি আর পাপড়ির বিন্যাসটাকে আমরা বলি এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস। তোমার হাতে যদি 10 মিনিট সময় থাকে পরীক্ষার হলে ঢোকার আগে, এবং তুমি চিন্তা করতেছো যে তুমি বায়োলজি বইয়ের 2টা টপিক দেখবা, সেই 2টা টপিক হচ্ছে এস্টিভেশন, প্লাসেন্টেশন, তার মানে পুষ্পপত্র বিন্যাস আর অমরা বিন্যাস। একটা প্রশ্ন থাকবেই, মানে বন্দুকের গুলির মিস আছে, বাট এই টপিকের কোনো মিস নাই। তাহলে আমরা কি কি পড়েছিলাম? এস্টিভেশন ওপেন, এরপরে হলো ভালভেট, টুইস্টেড, ইমব্রিকেট, কুইকানশিয়াল, এরপরে হচ্ছে তোমার ভেক্সিলারি, তাই না? তাহলে এই যে তোমার ভেক্সিলারিটা কেমন ছিল বলো তো? তোমার ওপেন, ভালভেট, টুইস্টেড, ইমব্রিকেট, কুইকানশিয়াল, ভেক্সিলারি ছিল হচ্ছে সবচেয়ে বড় যে বৃতিটা, সেটা আশেপাশে সব বৃতিগুলোকে প্রজাপতির মতো ঢেকে রাখবে। এইটা আমি মনে রাখতাম ভেসিম দিয়ে, ভেক্সিলারি শিম, মটরশুটি। তাহলে অ্যান্সার হবে মোটর, ঠিক আছে। আর পেয়ারা হবে কুইকানশিয়াল, কুইকানশিয়াল এর মধ্যে পড়ে সরিষা আর হচ্ছে পেয়ারা। এরপরে হচ্ছে বাবলা হলো ও ভালভেট বা প্রান্ত স্পর্শী, ঠিক আছে। আকন্দ, বাবলা, প্রান্ত স্পর্শী বা ভালভেট। আর জবার একটু মানে ঘাপলা আছে, জবাটা ভালো করে জেনে রাখো। একটা হলো বৃতি, একটা হলো দল। বয়ের পরে ভ, ঠিক আছে। তাহলে বৃতি হচ্ছে ভালভেট, ব ভ। তাহলে বৃতি থাকে হলো ভালভেট, আর হলো পাপড়ি মানে দল থাকে হলো টুইস্টেড। এটা মনে রাখবা যে জবা ফুলের 2টা, একটা হলো ভালভেট, একটা হলো টুইস্টেড। ব দিয়ে হচ্ছে গিয়ে তোমার ভালভেট বৃতি, আর ভ দিয়ে ভালভেট, ঠিক আছে। পেপাল কার অংশ? আমরা 3টা শব্দ সুন্দর করে পড়ে ফেলবো, সেপাল, পেটাল, আর হচ্ছে তোমার টেপাল। সেপাল, পেটাল, টেপাল। তাহলে কোনটা কোন জিনিস দেখো,
সেপাল মানে হচ্ছে বৃতির প্রতিটা খণ্ডকে আমরা বলি বৃত্তাংশ বা সেপাল। দলমণ্ডলের প্রতিটা সদস্যকে আমরা বলি পাপড়ি বা পেটাল। বৃতি আর দল যখন একই রকম হয় বর্ণে গন্ধে ছন্দে, তখন তাদেরকে আমরা বলি হচ্ছে পুষ্পপুট। এই পুষ্পপুট বা প্যারিয়ান্তের প্রত্যেকটা সদস্যকে বলা হয় টেপাল। তাহলে বৃত্তাংশ হচ্ছে গিয়ে তোমার সেপাল, পাপড়ি হচ্ছে তোমার পেটাল, আর পুষ্পপুটের সদস্যকে বলা হয় টেপাল। সেপাল, পেটাল, টেপাল, এটা খুব ভালো করে মনে রাখবা, ঠিক আছে? তাহলে প্রশ্নতে কি বলা হয়েছে যে টেপাল কার অংশ? এটা হবে পুষ্পপুট। বৃতি আর দল যখন একদম সেম টু সেম জুড়োয়া, তখন তাদেরকে আমরা বলি পুষ্পপুট বা পেরিয়ান্থ। ইংরেজি গুলা মাস্ট শিখবা। দেখবা কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজিতে বিগত কয়েক ইয়ারেই তোমার ইংরেজিতে অনেক বেশি অপশন দেওয়া থাকে। তুমি তো পইরা চাপা বাংলা, কিন্তু তুমি তো বাপের নামের আগে মোহাম্মদ যোগ করলে বাপরে চিনো না, বলবো আল্লাহ প্রশ্ন এত কঠিন আসছে। আসলে প্রশ্ন সহজ আসছে, শুধুমাত্র ইংরেজি নাম দেওয়াতে তুমি চিনতে পারো না, ঠিক আছে? আচ্ছা, বেরি জাতীয় ফল কোনটি? তাহলে তোমাদের ফলটার কিছু কনফিউজিং টার্ম আছে, সেগুলো সম্পর্কে একটু আলোচনা করি আসো। একটা হচ্ছে লিগিউম, আর এটা হলো ক্যাপসিউল। এই দুটা কাছাকাছি, ঠিক আছে? লিগিউম মানে হচ্ছে যখন ফলটা উপর থেকে নিচে দুইটা কপার্টে ফেটে যাবে। তাহলে ফলটা উপর থেকে নিচে, এখানে কিন্তু ফল সবজি সবই আসবে, হ্যাঁ, দুইটা কপাটে ফেটে যাবে। আর এখানে যখন ফলটা উপর থেকে নিচে বহু কপাটে ফেটে যাবে, মানে আমরা যখন ফলগুলো বা সবজিগুলো ছিলতে নেই তখন চেম্বার চেম্বার করে বের হয়ে আসবে, ঠিক আছে? এরপরে আসো, তোমার যে দুইটার মধ্যে মিল আছে সেটা হলো ক্যারিওপসিস আর হলো বেরি। ক্যারিওপসিস মানে হচ্ছে যখন একটা ফলের ফলত্বক আর হলো বীজত্বক একত্রে যুক্ত থাকে, তখন তাকে আমরা বলি হচ্ছে ক্যারিওপসিস। আর যখন একটা ফলের মধ্যত্বক আর অন্তত্বক যুক্ত থাকে, তখন আমরা তাকে বলি বেরি। হ্যাঁ, ফলত্বক আর বীজত্বক যুক্ত থাকলে ক্যারিওপসিস, মধ্যত্বক আর অন্তত্বক যুক্ত থাকলে দ্যাট ইজ বেরি। এরপরে যে দুইটা আছে কাছাকাছি, সে দুইটা হচ্ছে তোমার স দিয়ে দুইটাই, সিলিকুয়া আর হলো সাইজোকার্প। সাইজোকার্প আর সিলিকুয়া, এটা হচ্ছে কি তোমার কি হবে এটা হচ্ছে কি বহু, মানে তোমার কি বলবো, ফলগুলো ফেটে বের হয়ে আসবে, তার মানে তোমার বিদারণ হবে ফলগুলা, ঠিক আছে? ফলগুলা ফেটে বের হয়ে আসবে। আর এটা হলো শুষ্ক অবিদারী ফল, ফলগুলো কখনোই ফেটে বের হয়ে আসবে না। সাইজোকার্প আর হলো সিলিকুয়া। আর লাস্ট অফ অল একটা থাকে সরোসিস। সরোসিস হচ্ছে অনেকটা যৌগিক ফলের মতো, একটা স্পাইক বা পুষ্পমঞ্জুরিতে যতগুলা ফুল থাকবে সবগুলাই ফলে কনভার্ট হবে। তাহলে ফল যখন তোমার ফেটে যায় বা বিদারণ হয় সেটা সাইজোকার্প, অবিদারী হলে সেটা হবে সিলিকুয়া। তাহলে এরকম দুটা দুটা করে পড়বা, ঠিক আছে? তাহলে বেরি কি মনে রাখবে একটা ছন্দ দিয়ে, তোমাদের মেডিট্রিক্স আর অনেক ছন্দ আছে। ক্যাটবেরি, ক্যাডবেরি চকলেট আমরা খাই না? তাহলে বেরি হচ্ছে গিয়ে কি ফলের ধরন, ক দিয়ে হচ্ছে তোমার কলা, ট দিয়ে হচ্ছে টমেটো। তাহলে ক্যাটবেরি, কলা টমেটো হলো বেরির এক্সাম্পল। তাহলে বেরি জাতীয় ফল কি হবে? টমেটো। এরপরে কি চেয়েছে দেখো তো, তোমার পাতায় বোটা না থাকলে তাকে আমরা বলি সেসাইল। পিটিওল মানে হলো বৃন্তযুক্ত পাতা, হ্যাঁ, সেপাল মানে হচ্ছে বৃত্তাংশ, আর তোমার যেই পাতায় পিটিওল থাকে তাকে বলে পিটিওলেট বা বৃন্তযুক্ত পাতা। শীর্ষদেশীয় অমরা বিন্যাস, অমরা বিন্যাস মানে হচ্ছে গর্ভাশয়ের যেই অংশ থেকে তোমার ফল তৈরি হয়। এই যে একটা স্ত্রীকেশর বা তোমার হচ্ছে কি কার্পেল, এই কার্পেলের এই গর্ভাশয়ের যেই টিস্যু থেকে আমার হচ্ছে গিয়ে তোমার ফল তৈরি হচ্ছে বা ডিম্বক তৈরি হচ্ছে, সেই টিস্যুটাকে আমরা বলি প্লাসেন্টা বা অমরা। এখন প্লাসেন্টা একটা ফুলের মধ্যে অনেক ভাবে থাকতে পারে, ঠিক আছে? শীর্ষদেশীয় মানে প্লাসেন্টাটা যদি একদম অ্যাপেক্স থেকে ঝুলে থাকে তাকে বলে শীর্ষদেশীয় বা অ্যাপিকেল অমরা বিন্যাস। আমি অ্যাপিকেলটা মনে রাখতাম এইভাবে, এ দিয়ে অ্যাপিকেল, এ দিয়ে এই ধলা, এই ধলা, ঠিক আছে? এপিকেল, এ দিয়ে, তোমাদের মেডিট্রিক্সে অনেক রকম ছন্দ আছে বুঝছো, তোমরা চাইলে আমার লেমটাও পড়তে পারো, আবার মেডিট্রিক্স এটাও পড়তে পারো।
এ দিয়ে এপিকেল, ধ দিয়ে হলো ধনিয়া, লা দিয়ে হলো লাল পাতা। এবং অনেক সময় কিন্তু বৈজ্ঞানিক নাম দিয়ে দিয়ে দেয়, বুঝছো? এই জন্য বৈজ্ঞানিক নামগুলো রিডিং দিয়ে রাখো, অ্যাটলিস্ট জেনে আসো তবে স্পিসিস। আচ্ছা, কোন উদ্ভিদের ফুল অধিগর্ভ? অধিগর্ভ মানে দেখো, অধিগর্ভ অধগর্ভ। অধি মানে হচ্ছে সুপিরিয়র, তার মানে অধিগর্ভ অধগর্ভ। অধি মানে হলো তোমার হচ্ছে এপিগাইনাস, তার মানে গর্ভাশয়ের অধি, তার মানে গর্ভাশয়ের উপরে। তাহলে তোমার এপিগাইনাস মানে হচ্ছে গাইনোসিয়াম বা স্ত্রী স্তবকের উপরে সবকিছু থাকে, গর্ভাশয়টা নিচে, বাকি সবকিছু উপরে। এটার এক্সাম্পল কি হবে? তোমার অধিগর্ভ গর্ভাশয় হবে পেয়ারা, ঠিক আছে? আবৃতবীজী উদ্ভিদের শস্য আমরা সবাই জানি যে তোমার দ্বিনিষেক ঘটে দেখে, এটা হবে তোমার ট্রিপ্লয়েড। লিগিউম হলো এক ধরনের, এই যে লিগিউম, এই লিগিউম কিন্তু পড়েছি না আমরা, ফল, তাই না? ওটা কি ছিল বলতো? লিগিউমটা উপর থেকে নিচে দুটো কপাটে ফেটে যাবে। নিচের কোনটি বেরি? এর আগে ছিল টমেটো, এবারে আসছে কলা। তার মানে দেখছো ফলের প্রকারভেদটা কিন্তু প্রতি বছর ইম্পর্টেন্ট। এটা তোমার মানে বোর্ডেও আসছে, এবং গত বছরের আগের বছরও কিন্তু মেডিকেলে আসছিল, ঠিক আছে, প্রকৃত ফল কোনটা। সো ফলের যে প্রকারভেদ খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে। টুইস্টেড এবং ভালভেট এস্টিভেশন দেখা যায় কোনটিতে? তাহলে আমরা টুইস্টেড ভালভেট দুইটা একসাথে পেয়েছিলাম কোথায়? জবাতে না? একটু আগে পড়ালাম যে জবার বৃতি, ব ভ, তাহলে বৃতি হচ্ছে ভালভেট, আর দলমন্ডল মানে পাপড়ি হচ্ছে টুইস্টেড। ভালভেট মানে হলো ভালোবাসা অবিরাম, ঠিক আছে? এই যে তোমার বৃতিগুলা হাতে হাত ধরে আছে, প্রান্ত স্পর্শ করে আছে, দিস ইজ ভালভেট। আর টুইস্টেড মানে হচ্ছে হে হে প্যাচ, একটা মাথা ভেতরে বাইরে, ভেতরে বাইরে, ভেতরে বাইরে, ভেতরে বাইরে, ভেতরে, দুইটা ভিতরে গেল, ভেতরে বাইরে, ঠিক আছে? প্রতিটা মাথা ভেতরে বাইরে এরকম প্যাচায় প্যাচায় থাকবে, দ্যাট ইজ টুইস্টেড। ধুতুরা ফুলের অমরা বিন্যাস কি হবে? ধুতুরা ফুলের অমরা বিন্যাস অক্ষীয়, ঠিক আছে? অক্ষীয় মানে হচ্ছে কি তোমার একদম মধ্য অক্ষ বরাবর আমাদের কি থাকে, একদম মধ্য অক্ষ বরাবর তোমার, এটা তো ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য হয়ে গেল। অক্ষীয় মানে হচ্ছে প্রতিটা অক্ষ বরাবর মাঝখানে একটা থাকবে। এই যে প্রতিটা অক্ষ বরাবর, মধ্য অক্ষ বরাবর এই যে থাকবে, ঠিক আছে? আচ্ছা, নিষেকের পূর্বে কোনটিতে শস্য তৈরি হয়? জিমনোস্পার্ম বা নগ্নবেজিতে। স্পাইকোলেট পুষ্পবিন্যাস যুক্ত উদ্ভিদের কাণ্ড, মনে রাখবা স্পাইকোলেট হচ্ছে একবীজপত্রী বা পোয়েসিয়া গোত্রতে দেখা যায়। আর আমরা কি জানতে চাচ্ছি? এই একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। তাহলে তোমরা এই প্রশ্নটা চলে এসেছে অ্যাকচুয়ালি টিস্যু ও টিস্যু তন্ত্র বা অষ্টম অধ্যায় থেকে। তাহলে স্পাইকলেট পুষ্পবিন্যাস যুক্ত উদ্ভিদের কাণ্ডটা কেমন হবে দেখো। কাণ্ড মানে হচ্ছে সংযুক্ত, এটা অলওয়েজ মনে রাখবা। লাউ কুমড়া শশা না বললে সেটা হবে সমপার্শ্বীয়। আর অলওয়েজ অবহেলিত গরিব হলো একবীজপত্রী উদ্ভিদ, তাহলে ওদেরটা হবে বদ্ধ। দ্বিবীজপত্রী হলে হতো মুক্ত, ঠিক আছে? তাহলে এটা কি হবে? পরিবহন কলাগুচ্ছ সংযুক্ত আর বন্ধ। চক্রাকারে সাজিসজ্জ থাকে না, অধতক ওদের হচ্ছে কি এক সারি কোষ্ণ অনেক সারি থাকে, মজ্জা রশ্মি এত বেশি বড়ও না, ঠিক আছে? জবা ফুলের দলমন্ডল আবার চলে আসছে টুইস্টেড। এবারে আমরা পড়বো আলাদা আলাদা করে ফ্যামিলি। তাহলে প্রথমে যে ফ্যামিলিটা আসবে দ্যাট ইজ পোয়েসিয়া। পোয়েসিয়া মানে হচ্ছে তোমার একবীজপত্রী উদ্ভিদ, আর ম্যালভেসিয়া মানে হলো দ্বিবীজপত্রী উদ্ভিদ। তাহলে তোমার পরীক্ষায় পোয়েসিয়া আসুক, একবীজপত্রী উদ্ভিদ আসুক, ধান আসুক, ম্যালভেসিয়া আসুক, দ্বিবীজপত্রী উদ্ভিদ আসুক, জবা আসুক, সব সেম। আচ্ছা, যাহাই লাউ তাহাই কদু। তাহলে পোয়েসিয়া গোত্রে পুষ্পপত্র বিন্যাস কেমন হবে? কোন কোন বইতে স্পাইক এবং স্পাইকলেট দুইটাই দেওয়া আছে, বাট স্পাইকলেটটাই হলো অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে স্পাইক জিনিসটা কি দেখো, আগে আমরা রেজিম বলি। রেজিম মানে হচ্ছে যেই ডালে তোমার ফুলগুলো জন্মাবে সেই ডালটা হচ্ছে অনিয়ত বর্ধনশীল, সারা জিন্দেগি লম্বা হতে থাকবে, এবং ওদের যে ফুল সে ফুলগুলো হবে বৃন্ত যুক্ত, তার মানে লম্বা একটা গাছের শাখায় বোটা যুক্ত ফুল পাবো আমরা, ঠিক আছে? আর যেটা স্পাইক সেটাও হবে অনিয়ত বর্ধনশীল, তবে তাদের পুষ্পগুলা হবে হচ্ছে তোমার অবৃন্তক, তার মানে ফুলের কোনো বোটা থাকবে না। স্প্যাডিক্স দরকার নাই, স্পাইক স্পাইকলেট। স্পাইকলেটটা কেমন হবে দেখো, স্পাইকলেটটা হচ্ছে সংক্ষিপ্ত একটা কি হবে, মঞ্জুরি দণ্ড হবে, এবং ওর গোড়ায় হচ্ছে দুইটা শূন্য গ্লুম থাকবে। শূন্য গ্লুম মানে হচ্ছে যেই কক্ষ বা বৃতি থেকে কখনোই তোমার ফুল গজাবে না,
দুইটা শূন্য গ্লুম বা অপুষ্প গ্লুম, আর দুটা থাকবে সপুষ্প গ্লুম, যার মধ্যে একটার কক্ষে হচ্ছে ফুল গজাবে এবং আরেকটা সেটাকে ঢেকে রাখবে, ঠিক আছে? তাহলে এই দুইটা সপুষ্প গ্লুমের নাম হচ্ছে লেমা এবং প্যালিয়া। প্যালিয়ার কক্ষে ফুল গজাবে আর লেমা সেটাকে ঢেকে রাখবে, ঠিক আছে? ওকে। পয়সিয়া গোত্রটি পূর্বে কি নামে পরিচিত ছিল? এটা হবে গ্রামিনী ফ্যামিলি, ঠিক আছে? গ্রামিনী। ধানের ক্ষেত্রে কোনটি সঠিক? পরাগধানী সর্বমুখ, ফল ক্যাপসিউল, এটা ওদের ফল অলওয়েজ ক্যারিওপসিস হবে, এটা মনে রাখবা। পুষ্পবিন্যাস স্পাইক না স্পাইকলেট, উদ্ভিদ গুল্মনা, এটা হচ্ছে তোমার বিরুৎ। তাহলে এটা পরাগধানী সর্বমুখ, ঠিক আছে? কোনটি পয়সিয়া গোত্রের উদ্ভিদ? দেখো তোমরাই বলতে পারবা, দেখছো বৈজ্ঞানিক নাম কিন্তু আসে। হ্যাঁ, হিবিস্কাস রোজা সাইনেসিস হলো জবা, জিয়া মেইজ হচ্ছে ভুট্টা, গসিপিয়াম হার্বেসিয়াম হচ্ছে কার্পাসতুলা, অ্যাবেল মোস্টাস এসকিউলেন্টাস হচ্ছে ঢেঁড়স। তাহলে এবার তোমরাই বলো এদের মধ্যে একবীজপত্রী উদ্ভিদ কোনটা? চিন্তা করো। জিয়া মেইজ, ঠিক আছে? তাহলে এই উদাহরণগুলোর বৈজ্ঞানিক নামগুলা কিন্তু পরীক্ষায় আসে। অ্যাটলিস্ট তোমরা জেনে রাখবা যে বাংলাটা কি, যাতে করে অপশন দেখে মনে করতে পারো। উপবৃত্তিকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? কে হচ্ছে তোমার কি বলো এটাকে? ক্যালিক্স। ক্যালিক্স তো তোমার সি দিয়ে হয়। হ্যাঁ, সরি, ক্যালিক্স হচ্ছে বৃত্তি, এটা হচ্ছে কে দিয়ে হয়? করলা সি দিয়ে লেখে। এটা হচ্ছে কি এপিপেটালাস। হ্যাঁ, উপবৃত্তি। সি কে দিয়ে কিছু নাই, এটা হবে ই কে। হ্যাঁ, এপিক্যালিক্স। এপিক্যালিক্স ই কে। আচ্ছা, ধানের বৈজ্ঞানিক নাম কি হবে দেখো তো? জিয়া মেইস হচ্ছে ভুট্টা, ক্রিটিকা ম্যাস্টিভাম হচ্ছে গম। তো এটা অ্যান্সার হবে অরেজা স্যাটিভা, ঠিক আছে? নিচের কোনটি পয়সিয়া গোত্রের বৈশিষ্ট্য? পরাগধানী সর্বমুখ, কারণ ওদের অমরা বিন্যাস হচ্ছে মূলীয়, এটা মনে রাখবা, ঠিক আছে? আর ওদের দলমন্ডল কেমন হবে? আমরা পড়েছিলাম না যে এই ধলা, ধনিয়া লাল পাতা। তাহলে অ্যাকচুয়ালি ওদের পুষ্প বিন্যাস বা দলমন্ডল, দলমন্ডল কিসের মধ্যে পড়বে? তোমরা একটু চিন্তা করে দেখো, তোমরা বৃত্তির মধ্যে পড়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, ওটা হবে তোমার হচ্ছে বেইজাল বা মূলীয়। ওদের হচ্ছে যে পুষ্পপত্র বিন্যাস সেটা হবে বেইজাল বা মূলীয়। তাহলে দলমন্ডল গুলা, সরি সরি, ওটা তোমার অমরা বিন্যাসের মধ্যে বলে ফেলছি। ওদের যে পুষ্পপত্র বিন্যাস হবে সেটা হবে তোমার হচ্ছে কি অক্ষীয়, খুব সম্ভবত। তোমরা একটা বইয়ের সাথে মিলাই নিও। তো এটা অ্যান্সার হবে এ। বাংলাদেশে ঘাস গোত্রের কতটি গণ শনাক্ত করা হয়েছে? এটা হবে 113। ধানে শূন্যগ্লুম কয়টি? শূন্যগ্লুম মানে হচ্ছে যেই পুষ্পাক্ষ বা বৃতির মতো অংশ থেকে কোনো ফুল গজাবে না, তাকে বলা হয় শূন্যগ্লুম বা অপুষ্পগ্লুম। এটা দুইটা থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি বাংলাদেশে কত প্রজাতির বাঁশ পাওয়া যায়। জীবনে তো কত প্রজাতির বাঁশই খাইছো, তাই না? জীবনের প্রতি পর্যায়ে তো বলতে গেলে হাজার হাজার প্রজাতির বাঁশ খাই আমরা। কিন্তু যদি আমরা একদম পয়সিয়া গোত্রের বাঁশের কথা বলি, সেটা হবে 28 প্রজাতি। আচ্ছা, তাহলে দেখো আমরা আজকে কিন্তু টোটাল 4টা সংখ্যা ভিত্তিক তথ্য পড়েছি। প্রথমে ছিল নগ্নবীজী উদ্ভিদের গণ, সেটা ছিল হলো 83। এরপরে আসছে আবৃতবীজী উদ্ভিদের প্রজাতি, সেটা হচ্ছে 200 টোটাল। হ্যাঁ, এটা শুধু বাংলাদেশে না, বাংলাদেশে 4000 আছে। আচ্ছা, এরপরে আমরা পড়লাম হলো গিয়ে তোমার বাঁশ। বাঁশ হচ্ছে 28। পড়েছি ঘাস, ঘাস হলো 113। তাহলে এই 4টা সংখ্যা যেহেতু তোমাদের বইয়ের অনুশীলনীতে আছে, সেই 4টা সংখ্যা পড়ে ফেলবা, ঠিক আছে? পুং পুষ্পর সাংকেতিক চিহ্ন দেখো, এটা দিয়ে কি বোঝায়? এক প্রতিসম। হ্যাঁ, এটা হচ্ছে উভলিঙ্গ, এটা হলো বহু প্রতিসম, এটা হবে পুং পুষ্প, ঠিক আছে? আর স্ত্রী পুষ্প হলে অলওয়েজ এটা, সরি এটা উভলিঙ্গ না, এটা স্ত্রী পুষ্প হবে। উভলিঙ্গ হলে উপরে এটাও আসবে, এটা হবে স্ত্রী। ওকে, ক্যারিওপসিসের উদাহরণ, তার মানে পয়সিয়া মানে ক্যারিওপসিস, ঠিক আছে? ধান। পয়সিয়া গোত্র অমরা বিন্যাস কেমন হবে? এটা হবে তোমার মূলীয়। কোনটি পয়সিয়া গোত্রের ফল? অ্যাজ ইউজুয়াল ক্যারিওপসিস। ধান কোন প্রকৃতির ফল? তাহলে দেখো কত ভাবে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, একটা হচ্ছে পয়সিয়া গোত্রের ফল কেমন, ধান গাছের ফল কেমন, ক্যারিওপসিস কোন গোত্র, নিচের কোনটি ক্যারিওপসিস,
ধান কোন প্রকৃতির ফল? তাহলে তুমি তিনটা জিনিস মনে রাখবা, যে পয়সিয়া হলো একবীজপত্রী উদ্ভিদের গোত্র বা ফ্যামিলি, যার উদাহরণ হচ্ছে ধান, যার অমরা বিন্যাস হচ্ছে বেজাল বা মূলীয়, এবং ফল হচ্ছে ক্যারিওপসিস। তাহলে এটা সব জায়গায় অ্যাপ্লাই করে দিতে পারবা। ধানের পুষ্প বিন্যাস আমরা পড়েছি অলরেডি, স্পাইকলেট। সর্বমুখ পরাগধানী কোন উদ্ভিদে পাওয়া যায়? এটা হবে ধান। হ্যাঁ, সর্বমুখ মানে হচ্ছে ওদের যে, আমরা তো কি জানি যে একটা স্ট্যামেন বা পুংকেশরের দুইটা অংশ থাকে। একটা হলো তোমার পরাগধানী বা অ্যান্থার, যার অভ্যন্তরে পরাগরেণু বা পোলেন গ্রেইন তৈরি হয়। আর একটা হলো ফিলামেন্ট বা পুংদণ্ড, যার মাথায় পরাগধানী লাগানো থাকে। এখন পরাগধানীটা যে দেখতে এমন হয় যে এই যে পরাগধানীর একটা বিন্দু বরাবর আস্তে করে পুংদণ্ডটা লাগানো, তাহলে যখনই বাতাস আসবে পরাগধানীটা এরকম লুলু লুলু করে সব জায়গায় নড়বে। হ্যাঁ, সর্বমুখ সব অ্যাঙ্গেলেও নড়বে। যেমন দেখবা ধান গাছের উপর দিয়ে বা ধান ক্ষেতের উপর দিয়ে যখন বাতাস বয়ে যায়, তখন সবগুলা ধান এমন এমন করে নড়তে থাকে। তাহলে এটাকে বলা হয় সর্বমুখ। ঠিক আছে, ভার্সেটাইল ইংরেজি দিতে পারে। গমের বৈজ্ঞানিক নাম কি হবে দেখো? অরাইজা স্যাটিভা হচ্ছে ধান, ট্রিটিকাম এস্টিভাম হচ্ছে গম, জিয়া মেইজ হচ্ছে ভুট্টা, ব্যাম্বুসা তুলডা বাঁশ, বা ব্যাম্বুসা ব্যাম্বুসো হতে পারে। তাহলে অ্যান্সার হবে হচ্ছে ট্রিটিকাম এস্টিভাম। কোনটিকে ঘাসগোত্র বলা হয়? পয়সিয়া। ঠিক আছে। ভেক্সিলারি এস্টিভেশন দেখা যায় কোন উদ্ভিদে? আচ্ছা, এই যে এখানে তোমার এটা হবে হচ্ছে পাইজাম স্যাটিভাম, তার মানে এটা হলো মটর। হ্যাঁ, পাইজাম স্যাটিভাম পড়ছিল না তোমার ইয়াতে, জেনেটিক্সে, মিষ্টি মটর। ঠিক আছে, সরি মিষ্টি মটর ছিল ল্যাথাইরাস অডোরেটাস, আর পাইজাম স্যাটিভাম শুধু মটরশুঁটি। ক্যারিওপসিস ফল আবার চলে আসলো পয়সিয়া। পালকের ন্যায় গর্ভমুণ্ড থাকে নিচের কোন উদ্ভিদে? এটা কি হবে? এটা হবে বার্লি। বার্লি হচ্ছে পয়সিয়া গোত্র। তাহলে আমরা দুইটা বৈশিষ্ট্য পড়লাম, একটা হচ্ছে ওদের পরাগধানী হবে সর্বমুখ, আর ওদের গর্ভমুণ্ড হবে পালকের মতো। দুইটা খুবই ইম্পর্টেন্ট দুইটা ক্যারেক্টারিস্টিক্স। এবং ওদের বৈশিষ্ট্যগুলা কিন্তু নিচের কোন মানে তথ্যটি সঠিক, নিচের কোনটি পয়সিয়া গোত্রের বৈশিষ্ট্য নয়, এটার জন্য ভালো করে পড়ে রাখবা। নিচের কোনটিতে স্পাইকলেট ধরনের পুষ্পমঞ্জুরি আছে? তার মানে এটা হবে ধান, কারণ জবা, ঢেঁড়স, পাট এই সবগুলা হলো ম্যালভেসিয়া। তাহলে পয়সিয়া আমরা পড়ে ফেললাম মোটামুটি। তাহলে পয়সিয়া থেকে আমাদের খুব ভালো করে কি কি জানতে হবে? পয়সিয়া হলো একবীজপত্রী উদ্ভিদের ফ্যামিলি, ওদের ফলটা হবে ক্যারিওপসিস, ওদের অমরা বিন্যাস হবে বেজাল বা মূলীয়, এবং ওরা কি করবে? ওদের যতগুলো বৈজ্ঞানিক নাম আছে তার মধ্যে ধান অরাইজা স্যাটিভা, গম হচ্ছে ট্রিটিকাম অ্যাস্টিভাম, জিয়া মেইস হচ্ছে ভুট্টা, হর্ডিয়াম হলো জব বা বার্লি। তাহলে এই 4-5টা বৈজ্ঞানিক নাম একদম সুন্দর করে পড়ে ফেলবা। পারলে ফেসবুকে পাসওয়ার্ড দিবা, জিমেলের পাসওয়ার্ড দিবা, যেগুলো তোমরা সবচেয়ে বেশি ইউজ করো। ঠিক আছে, ফ্রেন্ডরা যারা পড়াশোনা করে না তাদের গালি দিবা, তুই একটা ট্রিটিকাম অ্যাস্টিভাম, দেখবা ও মনে করবে যে আরে কি নাকি গালি দিয়া ফেলছে। তোমার হচ্ছে গালিও দেওয়া হবে, রাগও ঝাড়া হবে, পড়াও হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য বারবার বলে বলে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আমরা হচ্ছে কি আমাদের লাইফে হচ্ছে অনেক কাজের কাজে অনেক সময় ব্যয় করি। দেখবা তুমি হচ্ছে ফেসবুকে স্ক্রল করতেছো, আচ্ছা আমি সবসময় কাজটা করি বুঝছো, যে 5:45 বাজে আমি কখনো ফ্র্যাকশনাল টাইম থেকে পড়তে বসি না। আমার কাছে মনে হয় 6টা বাজবে আমি তখন পড়তে বসবো, যাই 15 মিনিট একটা রিলস দেখি। এই ফেসবুক স্ক্রল করা শুরু করবো, দেখবো বেজে গেছে 6:45। তখন তোমার আবার মনে হবে 6:45 বাজে, ফ্র্যাকশন টাইম হয়ে গেল, যে আরো 15 মিনিট ফেসবুক স্ক্রল করি। এই কাজটা কখনোই করবা না। তোমার যদি 15 মিনিট হাতে থাকে, তুমি বলবা আমি 5টা বৈজ্ঞানিক নাম লিখি, বা আমি একটু বারান্দায় হেঁটে আসি, বা আমি একটু আড্ডা মেরে আসি। কিন্তু কখনোই এই ফেসবুকে স্ক্রলের চক্করে পড়বা না। এই আঙ্গুল দিয়ে যে আমরা কত মাইলের পর মাইল ক্রস করি, সেটা হচ্ছে উপর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই জন্য এইসব কাজে যত কম সময় ব্যয় করা যায় তত ভালো। আমি এখন বর্তমান টাইমে যে পরিবারে ফোন অ্যাডিক্ট হয়েছি, আমি মাঝে মধ্যে চিন্তা করি যে তোমাদের ওই টাইমটাতে যদি আমার নিজের সেলফোন থাকতো আর আমি এরকম ফোন অ্যাডিক্ট থাকতাম, আজকে আমি এখানে থাকতাম না, তোমাদের আরো ভালো হইতো, তোমরা আপলোড ক্লাস করা লাগতো না। ঠিক আছে, তাহলে এই জন্য সবকিছুরই কিন্তু একটা বয়স আছে। তোমাদের এখন যেহেতু ক্লাস করার পারপাসে বা এই যে এডুকেশনাল পারপাসে তোমাদেরকে গ্যাজেট ইউজ করতে হয়, ইউজ করবা, কিন্তু কোনো কিছুরই যথেচ্ছ ব্যবহার ভালো না। পড়াশোনার অতিরিক্ত বাড়াবাড়ি ভালো না। অনেকে আছে না, মেডিকেলে না পড়লে আমি মনে হয় মরেই যাব, ঠিক আছে আমার মনে হয় বিয়ে হবে না, আমার কাছে কেউ কাউকে বিয়ে দিবে না, এরকম অনেকের মনে হয় যে মেডিকেলে না পড়লে আমার জীবন বৃথা, আমার জীবন নষ্ট, এই জীবন দিয়ে দিই। অনেকেই সুইসাইড করে। কিন্তু যারা সুইসাইডের টেন্ডেন্সি রাখে বা মেডিকেলে চান্স না পেলে হতাশ হয়ে যায়, আমার ইচ্ছা তাদেরকে আমি একদিন একটু হাসপাতালে করিডোর দিয়ে হাঁটায় নিয়ে যাব, সরকারি হাসপাতালে করিডোর দিয়ে।
ওখানে মানুষের যে বাঁচার কি পরিমাণে আর্তনাদ আর কি পরিমাণে তাড়না, 65 থেকে 95 বছর বয়সী বুড়ারাও বাঁচার জন্য কি পরিমাণে চেষ্টা করতেছে। এই জন্য সবসময় মনে রাখবা যে আমাদের বেঁচে থাকার জন্য আমাদের দরকার হচ্ছে গিয়ে আমাদের যেটা 5টা মৌলিক চাহিদা, তোমার সেই 5টা মৌলিক চাহিদা পূরণ হচ্ছে, তুমি বুঝবা তুমি সুখে আছো। অনেকে 3 বেলা ভাত খাইতে পারেন না, কিন্তু অনেকে 2টা পা নাই, আল্লাহ তোমাকে সুস্থ রাখছেন, তোমাকে খাওয়া দাওয়ার মতো তোমাকে কি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। এখন মেডিকেলে চান্স পেলে আলহামদুলিল্লাহ, না পাইলে বুঝবা যে আল্লাহ অন্য কোথাও তোমার রিজিক রাখছেন। কিন্তু তোমার পরীক্ষা দেওয়ার আগে পড়তে পড়তে মরে যাচ্ছ তুমি, ঠিক আছে, ঘুম নাই, রাত নাই, চোখের নিচে ডার্ক সার্কেল, অসুস্থ হয়ে যাচ্ছ, 10 দিন টানা না ঘুমায় তুমি পড়লা, এরপরে তুমি যে অসুস্থ হবা 20 দিন তোমার পড়া বন্ধ থাকবে। এই জন্য কোনো কিছুরই অতিরিক্ত ভালো না। অতিরিক্ত ফোন চালানো ভালো না, অতিরিক্ত বেখেয়ালি থাকা ভালো না, আবার অতিরিক্ত পড়াশোনাও ভালো না। সবকিছু লিমিটেশনের মধ্যে রাখতে হবে। একটা চ্যাপ্টার নিয়ে 5-6 দিন বসে থাকা যাবে না। উদ্ভাসে বা উন্মেষে যেদিন যে চ্যাপ্টার শেষ করবে, পরের দিন সেই চ্যাপ্টার পড়বা, তার পরের দিন পরীক্ষা দিবা, এর বেশি টাইম দেওয়া যাবে না। অনেকে বলবা যে আপু এত ক্লাস, ম্যারাথন ক্লাস, মাস্টার ক্লাস, রেকর্ডেড ক্লাস, এত ম্যাটেরিয়াল আমি কখন পড়বো? সব পড়ার কোনো দরকার নেই, কেউ তোমাকে সব পড়তে বলেনি। তোমার যেই চ্যাপ্টারে বেশি সমস্যা তুমি সেই চ্যাপ্টারে ক্লাস দেখো, যেই চ্যাপ্টারে অনুশীলনের প্রশ্ন সলভের সমস্যা তুমি সেই চ্যাপ্টারের অনুশীলনের প্রশ্ন সলভ রেকর্ডিং দেখো। এখন আমি আমার একাডেমিক লাইফে অনুজীব কোপায় পারতাম, তুমি অনুজীব এত কোপায় পড়ছো, কুত্তা পড়া দিছো, তোমার কোনো লাইন যে কেউ যেই বইয়ের কোনা থেকে ধরলে তুমি পারো, ওই চ্যাপ্টারে কি এত ক্লাস দেখার দরকার আছে তোমার? তাহলে তাহলে সবকিছুকে সিস্টেমের মধ্যে আনতে হবে। তাহলে আমাদের স্পাইকলেট পাওয়া যাবে কিসের মধ্যে? ধানের মধ্যে, ঠিক আছে। ওকে, তাহলে ম্যালভেসিয়া গোত্রের মধ্যে দেখো কি লেখা আছে, কোন গোত্রের উদ্ভিদের পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত। তাহলে আমরা পয়সিয়ার ক্ষেত্রে পড়েছিলাম হলো পরাগধানের সর্বমুখ, আর ম্যালভেসিয়াতে আমরা পড়ছি ওদের পরাগরেণু অনেক বড় এবং কাঁটাযুক্ত, এটা হবে ম্যালভেসিয়া। রক্তপাত বন্ধে এবং ক্ষত নিরাময় ব্যবহৃত হয় দূর্বাঘাস। হ্যাঁ, দূর্বাঘাস সাধারণত আমরা এখন যে গজ ব্যান্ডেজ ইউজ করি না, ওইটার হচ্ছে তোমার সাবস্টিটিউট হিসেবে ইউজ করা হতো। জবা ও ধানের অমরা বিন্যাস, আমরা জানি জবা হচ্ছে অক্ষীয় আর ধান হলো মূলীয়, একটু আগে পড়ে এসেছি। এটা কিন্তু সিরিয়ালটা মেইনটেইন করতে হবে, জবা অক্ষীয়, ধান মূলীয়। আর একটা অপশন দিতে পারতো মূলীয় অক্ষীয়, ওটা হবে না। জবা ফুলের বৈশিষ্ট্য কোনটি? এটা বহু প্রতিসম, ওর হচ্ছে কি তোমার গর্ভপাদ আর মূলীয় না অক্ষীয়, তাহলে অ্যান্সার হবে উপপত্রযুক্ত। কার্পাস তুলার বৈজ্ঞানিক নাম দেখো, এবেল মোস্টাস হচ্ছে ঢেঁড়স, হিবিস্কাস ক্যানাবিনাস এটাও হবে না, এটা হবে গসিপিয়াম। হ্যাঁ, গসিপিয়াম হার্বেসিয়াম। ম্যালভেসিয়া গোত্রের দলের পুষ্পপত্র বিন্যাস কোন ধরনের? তাহলে জবার এখানে কিন্তু দল বলেছে, দল বললে কি হবে তোমার? দল বললে হবে টুইস্টেড, আর বৃতি বললে হয়তো ভালভেট। নিচের কোন উদ্ভিদটি পরিবারগতভাবে পৃথক? স্যাকারাম অফসিনারাম হচ্ছে ইকোপোয়েসিয়া। হ্যাঁ, হিবিস্কাস ক্যানাবিনাস এটা হবে তোমার হচ্ছে গিয়ে জবা, জবা না, এটা খুব সম্ভবত হচ্ছে জবার সাথে একটা, হিবিস্কাস রোজা সাইনিস হচ্ছে জবা। হ্যাঁ, তাহলে এটা মনে এটা দেখে নিও, এটার বৈজ্ঞানিক নামটা কি, বাট এটা ম্যালভেসিয়া। ট্রিটিকা ম্যাস্টিভাম হচ্ছে গম, আর হর্ডিয়াম ভালগারি হলো বার্লি। তাহলে দেখো আমাদের ইকো, গম, বার্লি এরা সবাই পোয়েসিয়া, তাহলে হিবিস্কাস কি ম্যালভেসিয়া হবে। বহুমূত্র রোগে কোনটি উপকারী? এটা হবে ঢেঁড়স। জবাকে ব্যবহার করা হয় অর্শ রোগে। হ্যাঁ, অর্শরোগ, অর্শরোগ মানে হচ্ছে পাইলস, বা যেটাকে আমরা মেডিকেল ল্যাঙ্গুয়েজে বলি হেমোরয়েড, ওটার জন্য জবা ইউজ করা হয়। আর বহুমূত্র হলো ডায়াবেটিস, ইউজ করা হয় ঢেঁড়স। এই দুটো কিন্তু প্যাচ লাগে, এটা খেয়াল রাখবা। নিচের কোনটি ম্যালভেসিয়া গোত্রের বৈশিষ্ট্য? এটা কি হবে? এটা হবে তোমার পরাগধানী বৃক্কাকার। ওদের পরাগধানী সর্বমুখ না, সর্বমুখ ছিল পৈসিয়াতে, ঠিক আছে। ওদের পরাগ রেণুটা বড় আর কণ্টকিত, পরাগধানীটা বৃক্কাকার, ভালো করে খেয়াল করবা প্রশ্নে। জবা ফুলের স্ত্রীকেশরের সংখ্যা কয়টি? আমরা পড়েছিলাম না জবা ফুলের পুষ্প সংকেত 5 5 5 ইনফিনিটি 5। এটা কি কি ছিল? উপবৃতি, উবরি, বৃতি, দল, পুংকেশর, স্ত্রীকেশর। ব্র্যাকেট নাই, আছে, নাই, আছে, আছে। তাহলে ওদের উপবৃত্তি 5টা মুক্ত, বৃত্তি 5টা যুক্ত, দলমন্ডল 5টা মুক্ত, পুংকেশর অসংখ্য যুক্ত, স্ত্রীকেশর 5টা যুক্ত। তাহলে স্ত্রীকেশর 5টা হবে, ঠিক আছে। ম্যালভেসিয়া গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য, মুক্ত পার্শ্বীয় উপপত্র না, পরাগরেণু ক্ষুদ্র না বড়, পুষ্পবিন্যাস কেমন হবে? সেটা হবে হচ্ছে তোমার সাইমোস। তাহলে এটা অ্যান্সার হবে এটা। হ্যাঁ, ওদের পুষ্পবিন্যাস সাইমোস। তাহলে ওদের মঞ্জুরি দণ্ডটা হচ্ছে লিমিটেড, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত ওদের বৃদ্ধি হয়, ঠিক আছে, একদম লম্বা হয় না।
দেখো না রজনীগন্ধার স্টিক এত বড় আর জবার গোলাপ ছোট্ট। নিচের কোনটিতে পিচ্ছিল পদার্থ পাওয়া যায়? এটা অ্যান্সার হবে মেস্তা পাট। গম আর ইক্ষু হচ্ছে পয়সিয়া, ওদের মধ্যে আমরা কোনো পিচ্ছিল পার্টি পাবো না। জবা ফুলের বৈশিষ্ট্য কোনটি? এটা কি হবে? পরাগরেণু কণ্টকিত, এক প্রতিসম, গর্ভকটি, মূলীয় অমরা বিন্যাস। তাহলে এটা প্রথমটা, ঠিক আছে। কোনটি ম্যালভেসিয়া গোত্রের উদ্ভিদ? ঢেঁড়স। বাকি তিনটা হচ্ছে পয়সিয়া। তাহলে দেখছে উদাহরণ, বৈজ্ঞানিক নাম, এখান থেকে কতবার প্রশ্ন আসছে, অর্থনীতি গুরুত্ব থেকেও আসে। ম্যালভেসিয়া গোত্রের অমরা বিন্যাস কোন ধরনের? এটা কি হবে? এটা হবে হচ্ছে তোমার অক্ষীয়। তাহলে দেখো আমাদের যতগুলো টপিক আছে এদের মধ্যে পরীক্ষায় আসার মতো কোনগুলো? পরীক্ষায় আসার মতো হচ্ছে নাম্বার 1, সবার প্রথমে পুষ্পপত্র বিন্যাস এবং অমরা বিন্যাস। এই দুইটা থেকে আসবেই, যেভাবেই পারো ছন্দ দিয়ে, মন্দ দিয়ে, যেটা দিয়ে মনে থাকে একদম সুন্দর করে হচ্ছে উদাহরণগুলা মুখস্থ করে ফেলবা। দ্বিতীয়ত হচ্ছে ফলের প্রকারভেদ, সরল, জটিল, প্রকৃত, অপ্রকৃত, ক্যারিওপসিস, লিগিউম, এগুলা ভালো করে উদাহরণ সহ ব্যাখ্যা সহ পড়বা। এরপরে হলো পয়সিয়া ভার্সেস ম্যালভেসিয়া, ওদের হচ্ছে বিশেষ করে পুষ্পপত্র বিন্যাস, অমরা বিন্যাস, মঞ্জুরি পত্র বিন্যাস, পুষ্প প্রতিকার, সংকেত, অর্থনৈতিক গুরুত্ব, সবকিছু এত বড় করে পড়বা না, মেইন যে পয়েন্টগুলো দেওয়া সেগুলো পড়বা। পুষ্পপত্র বিন্যাস, অমরা বিন্যাস, ফলের প্রকারভেদ, মঞ্জুরি দণ্ড, এই 4টা জিনিস কি কি বললাম দেখো। এদের দুজনের এস্টিভেশন মানে পুষ্পপত্র বিন্যাস, প্লাসেন্টেশন মানে হলো তোমার অমরা বিন্যাস, এরপরে হচ্ছে তোমার ইনফ্লোরোসেন্স মঞ্জুরি পত্র বিন্যাস, আর হচ্ছে ওদের ফলের ধরন। এই 4টা বৈশিষ্ট্য একদম ভালো করে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। আর প্রথম দিক থেকে তো বলেই দিলাম, মঞ্জুরি পত্র বিন্যাসটা দেখতে পারো তোমরা, এস্টিভেশন প্রেজেন্টেশন দেখবা, ফলের প্রকারভেদ দেখবা, আর হচ্ছে গর্ভাশয়ের উপরে নির্ভর করে ফুলের যে প্রকারভেদ আছে, ঠিক আছে, ওইটার উদাহরণগুলো ভালো করে দেখে নিবা, ঠিক আছে। তাহলে এই যে চ্যাপ্টারটা আছে এটা কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি তোমাদের এক্সাম্পল খুবই লিমিটেড করে দিছি, ফল, এস্টিভেশন, প্রেজেন্টেশন, এগুলোই বেশি করে পড়তে বলছি, এগুলোই ভালো করে পড়ো। আর আবৃতবীজী, নগ্নবীজী উদ্ভিদ থেকে যে কোর জিনিসটা, দুইটার পার্থক্য এটা একদম ভালো করে বুঝে বুঝে পড়বা। দ্বিনিষেক, ভাস্কুলার টিস্যু, কোনটার কি আছে নাই, কোনটাতে নিষেকের আগে পরে, হ্যাপ্লয়েড, ট্রিপ্লয়েড, এই জিনিসগুলো ভালো করে কনসেপশন ক্লিয়ার করবা। কারণ তোমার কাছে এখন মনে হইতে পারে যে বুঝার চেয়ে আমি মুখস্থ করে ফেললে আমার সময়টা বেঁচে গেল, কিন্তু এই মুখস্থ একদিনের বেশি জীবনেও কোনোদিন থাকবে না। এই জন্য যেটাই পড়ো বুঝে বুঝে আস্তে ধীরে সুন্দর করে পড়বা। ওকে, তাহলে তোমাদের এতটুকুই ছিল। ভালো করে চ্যাপ্টারটা প্র্যাকটিস করবা, নিচে হাতে লিখে লিখে রিভিশন দিবা, ইনশাল্লাহ হয়ে যাবে। তো সবাইকে আল্লাহ হাফেজ।